ওমরাহ পালন শেষে ফেরা হলো না বাড়ি। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 5 জন সহ প্রাণ গেল 6 বাংলাদেশের, আহত 1। শোকে স্তব্ধ গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। অধিকৃত পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল। তীব্র নিন্দা হামাসের। গাজা পুনর্গঠনে $500 কোটি সহায়তার অঙ্গীকার বোর্ড অফ পিসের। রুশ হামলায় ইউক্রেনের সব বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত, দাবি কিয়েভের। আরেকটি বসতি দখলে নেয়ার দাবি মস্কোর। পশ্চিমাদের কাছে আকাশ প্রতিরক্ষা চান জেলেনস্কি। মার্কিন কঠোর অবস্থানে তীব্র জ্বালানি সংকটে কিউবা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত। ভেনেজুয়েলার তেল বিক্রি থেকে $1 বিলিয়ন আয়ের দাবি যুক্তরাষ্ট্রের। এবং কাল পবিত্র রমজান মাসের চাঁদ দেখার নির্দেশ সৌদি সুপ্রিম কোর্টের। রোজার আগেই মিশরে বেড়েছে নিত্যপণ্যের দাম। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। সৌদি আরবে ওমরাহ পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 5 জন সহ অন্তত 6 বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার জেদ্দা থেকে ফেরার পথে আভা মহাসড়কে তাদের বহনকারী গাড়িটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। নিহতরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নলচড়া ব্যাপারী বাড়ির মিজান, তার স্ত্রী ও তাদের 3 কন্যা সন্তান। দুর্ঘটনায় তাদের একজন স্বজন নিহত হয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও 11 ফিলিস্তিনি নিহত হয়েছেন। দখলদারদের আগ্রাসনের মধ্যে উপত্যকা পুনর্গঠন ও মানবিক সহায়তার অংশ হিসেবে বোর্ড অফ পিসের সদস্য রাষ্ট্রগুলো $500 কোটি বেশি অর্থ প্রদানের অঙ্গীকার করেছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে বিশাল এলাকা রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে হামাস। স্থানীয় সময় রোববার গাজার বেশ কয়েকটি স্থানে হামলা চালায় ইসরায়েলি সেনারা। চিকিৎসকদের তথ্য অনুযায়ী বাস্তুচ্যুত পরিবারগুলোর তাঁবুতে হামলা চালালে বেশ কয়েকজন হতাহত হন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় আন্তর্জাতিক আইন মেনে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সংগঠনের মুখপাত্র হাজেম কাশেম এই হামলাকে বাস্তুচ্যুত মানুষের ওপর নতুন করে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণ ও মানবিক সহায়তার জন্য বোর্ড অফ পিসের সদস্য রাষ্ট্রগুলো $500 কোটি বেশি অর্থ প্রদানের অঙ্গীকার করেছে। আগামী বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের সদস্য দেশগুলো আনুষ্ঠানিকভাবে অর্থ সহায়তা দেবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প গাজা পুনর্গঠন ও সেখানকার বাসিন্দাদের মানবিক সহায়তার অংশ হিসেবে $500 কোটি বেশি অর্থদানের ঘোষণা দেবেন। এর মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে বড় অংশের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। প্রস্তাবটি উত্থাপন করেন কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্টোটরিচ, বিচারমন্ত্রী ইয়ারিফ লেভিন ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে হামাস। আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদাররা অধিকৃত ভূখণ্ডে জমি বাজেয়াপ্ত বা বসতি স্থাপন করতে পারে না। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ কার্যত পশ্চিম তীর সংযুক্তিকরণের শামিল। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। লেবাননের সিরিয়া সীমান্ত এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোরে সীমান্তের কাছে মাজদাল আনজার এলাকায় একটি গাড়িতে হামলা চালানো হয়। বৈরুতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, নিহতদের একজন সিরীয় নাগরিক। হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, লেবাননে থাকা প্যালেস্টাইন ইসলামিক জিহাদ PIJ সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি গোষ্ঠীটি। রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের আরও একটি গ্রাম নিজেদের দখলে নেওয়ার কথা জানিয়েছে রুশ সেনারা। মস্কোর হামলায় ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্র অক্ষত নেই বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পশ্চিমা মিত্রদের কাছে দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান তিনি। এদিকে ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো দেশ ছাড়ার চেষ্টা করার সময় আটক হয়েছেন।
স্থানীয় সময় রোববার রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করে ইউক্রেন। রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করতেই এই হামলা চালানো হয় বলে দাবি কিয়েভের। তেল শোধনাগারটি কৃষ্ণ সাগর তীরবর্তী তামান বন্দরের কাছে অবস্থিত, যেখান থেকে রাশিয়ার তেল, কয়লা ও শস্য রফতানি হয়। ওডেসায় রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হন। একই দিন ইউক্রেনের ঝাপোরিঝিয়া অঞ্চলের তোজভিদকোভে গ্রাম নিজেদের দখলে নেয়ার দাবি করে রুশ সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী অঞ্চলে ৮৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়। রাশিয়ার ব্রিয়ান্স্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হামলায় হতাহতের ঘটনা ঘটে বলেও জানায় মস্কো। এদিকে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, রুশ হামলায় ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্র অক্ষত নেই। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধের দাস আখ্যা দেন। পাশাপাশি পশ্চিমা মিত্রদের কাছে দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বর্তমানে চলমান আঞ্চলিক ছাড়ের আলোচনার সঙ্গে ১৯৩৮ সালের মিউনিখ চুক্তির তুলনা করেন জেলেনস্কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর এক বছর আগে তৎকালীন ইউরোপীয় শক্তিগুলো হিটলারকে চেকোস্লোভাকিয়ার একটি অংশ ছেড়ে দিতে বাধ্য করেছিল। জেলেনস্কি সতর্ক করে বলেন, ইউক্রেনকে বিভক্ত করে এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা যাবে না। তিনি বলেন, কার্যকরী নিরাপত্তা নিশ্চিতকরণই কেবল ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে পারে। এমন পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী জার্মান গোলুশচেঙ্কো দেশ ছাড়ার চেষ্টা করার সময় আটক হয়েছেন। দুর্নীতি কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর গেল বছর তাকে পদ ছাড়তে হয়। দেশটির জাতীয় দুর্নীতি দমন ব্যুরো ন্যাবু জানায়, সীমান্ত অতিক্রমের সময় তাকে আটক করা হয়। গেল নভেম্বরে তার বিরুদ্ধে প্রায় $100 মিলিয়ন অর্থ আত্মসাতের অভিযোগ সামনে আসে। পাশাপাশি বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ধীরে ধীরে মারাত্মক আকার ধারণ করছে কিউবার জ্বালানি সংকট। তেল সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের পর দেশটিতে বিদ্যুৎ উৎপাদন, পানি সরবরাহ এবং খাদ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। এদিকে ভেনেজুয়েলার তেল বিক্রি থেকে $1 বিলিয়ন বেশি আয় হয়েছে বলে জানিয়েছেন মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। তীব্র জ্বালানি সংকটে পড়েছে অর্থনৈতিক মন্দার মধ্যে থাকা কিউবা। উচ্চ মূল্যস্ফীতি এবং ব্যাপক হারে মানুষ দেশ ছাড়ার কারণে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। ৬৭ বছরের কমিউনিস্ট সরকার এখন সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যুক্তরাষ্ট্র কিউবাকে তেল সরবরাহ বন্ধে কঠোর অবস্থান নেয়ার পর সংকট তীব্র হয়ে ওঠে। কিউবায় তেল পাঠালে সেসব দেশের ওপর ওয়াশিংটন শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর থেকেই হাভানায় তেলের সরবরাহ প্রায় বন্ধ হয়ে যায়। জ্বালানি না থাকায় দেশটিতে বিদ্যুৎ উৎপাদন, পানি সরবরাহ এবং খাদ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমনকি ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। জ্বালানি ঘাটতির প্রভাব পড়েছে পর্যটন এবং পরিবহনেও। জেট ফুয়েলের অভাবে কানাডা ও রাশিয়ার কয়েকটি এয়ারলাইন কিউবায় ফ্লাইট বন্ধ করেছে। এমনকি শুধু জরুরি ভ্রমণের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। বন্ধ রাখা হয়েছে দেশটির বিশ্ববিদ্যালয় ও অপ্রয়োজনীয় সরকারি দপ্তর। জনপরিবহন কমানো হয়েছে। মাদুরোকে উৎখাতের পর ভেনেজুয়েলার তেলবাহী জাহাজের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানায়, পানামা নিবন্ধিত ভেরোনিকা 3 নামের একটি ট্যাঙ্কারকে ভারত মহাসাগরে জব্দ করা হয়েছে। জাহাজটি ট্রাম্পের অবরোধ অমান্য করে পালানোর চেষ্টা করছিল বলে অভিযোগ করেছে মার্কিন সামরিক বাহিনী। এটিতে প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। এর আগে অ্যাকুইলা 2 নামের আরেকটি জাহাজ সহ এখন পর্যন্ত অন্তত 9টি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেছেন, ভেনেজুয়েলার তেল বিক্রি থেকে $1 বিলিয়ন বেশি আয় হয়েছে। আগামী মাসগুলোতে আরও $5 বিলিয়ন আসতে পারে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। উত্তর কোরিয়ার পরবর্তী শাসক নিয়ে দ্বন্দ্বের শঙ্কা। কিমের মেয়ে ও বোনের মধ্যে হতে পারে ক্ষমতার লড়াই, ধারণা বিশ্লেষকদের। চলতি মাসের পার্টি কংগ্রেস নিয়ে আলোচনা। সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে তা নিকটস্থ কোর্ট ও স্থানীয় প্রশাসনকে জানাতে বলা হয়েছে। সৌদি সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, চাঁদ দেখা গেলে বুধবার থেকেই দেশটিতে পবিত্র রমজান শুরু হবে। গালফ নিউজ জানিয়েছে,
মঙ্গলবার সৌদি আরব সহ সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মিশরে চাঁদ দেখা প্রায় অসম্ভব হবে, কারণ এদিন চাঁদ সূর্যের আগে অস্ত যাবে। ফলে যেসব দেশ প্রত্যক্ষ চাঁদ দেখার ভিত্তিতে রমজান শুরু নির্ধারণ করে, তাদের শাবান মাস 30 দিন পূর্ণ করার সম্ভাবনায় বেশি বলে জানায় গণমাধ্যমটি। পবিত্র রমজান মাসেও দখলদার বাহিনীর আগ্রাসন থেকে মুক্তি মিলবে না ফিলিস্তিনিদের। ইসরায়েলি গণমাধ্যম জানায়, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উপর টিয়ার গ্যাস ছোড়ার জন্য ড্রোন মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পবিত্র আল আকসা সহ বিভিন্ন মসজিদে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি তেল আবিবের। এদিকে রমজান মাস উপলক্ষে মিশরে বেড়েছে নিত্যপণ্যের দাম। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শত দুঃখ কষ্ট ভুলে পবিত্র রমজান মাসকে বরণে প্রস্তুত গাজাবাসী। ধ্বংসস্তূপকেই সাজানো হচ্ছে মনের মতো করে। কঠিন বাস্তবতার মধ্যেও বিভিন্ন রঙে রাঙানো হয়েছে প্রিয় উপত্যকা। শিশুদের মধ্যেও স্বস্তি লক্ষণীয়। রমজানেও ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানায়, রমজানে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর টিয়ার গ্যাস ছোড়ার জন্য ড্রোন মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যেই পশ্চিম তীরে বাড়ানো হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা। 2023 সালের অক্টোবরের পর জেরুজালেমে প্রবেশের কড়াকড়ি আরোপ করে ইসরায়েল। পবিত্র আল আকসা মসজিদে নামাজ আদায়ও জারি করা হয় নানা বিধিনিষেধ। এবার রমজানে মুসল্লিদের ভিড় নিয়ন্ত্রণ করতেই টিয়ার গ্যাস ছোড়ার ড্রোন মোতায়েনের পরিকল্পনা নেতানিয়াহু বাহিনীর। এদিকে মিশরের রাজধানী কায়রোর বাজারে রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। বিশেষ করে শুকনো ফলের দাম সবচেয়ে বেশি। আমদানি করা পণ্য বিক্রি হচ্ছে চড়া দামে। এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। বিক্রি আগের বছরের তুলনায় কম। আমরা প্রতিটি জিনিসের জন্য 3টি ক্যাটাগরি নিয়ে এসেছি: দামি, মাঝারি এবং সস্তা। বিশেষ করে সব আমদানি পণ্যের দাম বেড়েছে। সবকিছুর দাম বেড়েছে, বিশেষ করে শুকনো ফলের। হেজেলনাটের দাম আকাশ ছোঁয়া, তাই চীনা বাদাম কিনবো। বাজারে প্রতি কেজি হ্যাজেলনাট বিক্রি হচ্ছে 600 থেকে 700 মিশরীয় পাউন্ডে। ফলে সাধারণ মানুষ সুস্বাদু হ্যাজেলনাটের পরিবর্তে চীনা বাদামে নিজেদের চাহিদা মেটাচ্ছেন। এছাড়াও বাদামের পাশাপাশি খেজুরের দামও বেশ চড়া। কেজি প্রতি খেজুর বিক্রি হচ্ছে 20 থেকে 30 মিশরীয় পাউন্ডে। শিউলি রোজা, সময় সংবাদ। সিরীয় সেনাদের কাছে উত্তর পূর্বাঞ্চলের আল শাদ্দাদি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ হস্তান্তর করল যুক্তরাষ্ট্র। মার্কিন সেনা প্রত্যাহারের পর কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে হওয়া যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে এই হস্তান্তর সম্পন্ন হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি ইতিবাচক পথে এগোচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন সেনাদের কাছ থেকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আল শাদ্দাদি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জর্ডান ইরাক সীমান্ত লাগোয়া একটি স্থাপনার নিয়ন্ত্রণ নেয়ার কয়েকদিন পর স্থানীয় সময় রোববার মার্কিন বাহিনীর কাছ থেকে ওই ঘাঁটি বুঝে নেয় সিরীয় সেনারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সিরীয় আরব সেনাবাহিনীর সদস্যরা হাসাকা গ্রামাঞ্চলের আল শাদ্দাদি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়। এদিকে যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি ইতিবাচক পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, সামরিক গতিপথ আশাব্যঞ্জক। তিনি আরও জানান, দ্রুজ, বেদুইন ও আলাউই সম্প্রদায়ের সঙ্গে একই রকম সমঝোতা প্রয়োজন। রোববার মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়, চলতি মাসে সিরিয়ার আইএসের 30টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। আইএসের ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ওয়াশিংটন। ইসলামপন্থী বিদ্রোহীদের আন্দোলনের মুখে বাশারের পতনের পর দামেস্কের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে ওয়াশিংটন। কুর্দিদের সঙ্গে মার্কিন জোটের প্রয়োজনীয়তা এখন অনেকাংশে ফুরিয়ে এসেছে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। শক্তিশালী ঝড় নেলসের প্রভাবে বন্যায় বিপর্যস্ত ফ্রান্স, 2 জনের প্রাণহানি। তীব্র বাতাসে বিদ্যুৎ বিপর্যয়ের কবলে নিউজিল্যান্ড। উত্তর কোরিয়ায় ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারে কিম পরিবার। দেশটির পরবর্তী শাসক হিসেবে কিম জং উনের মেয়ের নাম সামনে আসতেই আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শাসক হিসেবে কিমের মেয়েকে মেনে নেবে না
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা তার বোন কিম ইয় জং। শক্ত রাজনৈতিক ও সামরিক সমর্থন থাকায় সিংহাসনের লড়াইয়েও এগিয়ে থাকবেন তিনি। অন্যদিকে চলতি মাসে নবম পার্টি কংগ্রেস আয়োজন করতে যাচ্ছে উত্তর কোরিয়া, যেখানে ঘোষণা করা হবে দেশটির পরবর্তী 5 বছরের পররাষ্ট্র, যুদ্ধ পরিকল্পনা ও পারমাণবিক লক্ষ্যবস্তু সহ নানা বিষয়। উত্তর কোরিয়ার পরবর্তী শাসনভার কার হাতে যাবে এ নিয়ে আলোচনায় সরব বিশ্ব মিডিয়া। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সিংহাসন দ্বন্দ্বে জড়িয়ে যেতে পারে কিম পরিবার। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা জানায়, পরবর্তী উত্তরসূরি হিসেবে কিম জং উন তার কিশোরী মেয়ের নাম ঘোষণা করতে পারেন। তবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন কিম পরিবারের আরেক সদস্য কিম ইউ জং। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইউ দীর্ঘদিন থেকে সরব রয়েছেন দেশটির রাজনীতিতে। উত্তর কোরিয়ায় অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব কিম জং উনের বোন কিম ইউ জং। দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে তার নাম বিবেচনা করা হয়। এমনকি শক্ত রাজনৈতিক ও সামরিক সমর্থনও রয়েছে তার। বর্তমানে তিনি ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ পদে রয়েছেন। ভাই কিম জং উনের উপরও তার প্রভাব রয়েছে বলে ধারণা করা হয়। দক্ষিণ কোরিয়ার সাবেক গোয়েন্দা কর্মকর্তা রাহ জং ইল সতর্ক করে বলেন, সম্ভাব্য ক্ষমতার লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে পিয়ংইয়ং। সুযোগ পেলেই শীর্ষপদ দখলে এগিয়ে যাবেন কিম জং উনের বোন কিম ইউ জং। উত্তর কোরিয়ার ক্ষমতার ইতিহাসও রক্তাক্ত। সিংহাসন ধরে রাখতে কিম পরিবারের ভেতরে কঠোর পদক্ষেপের নজিরও রয়েছে। ক্ষমতায় আসার পর কিম তার চাচার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। এমনকি কিমের সৎ ভাই কিম জং নামকেও হত্যা করা হয়, একসময় যাকে উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হতো। অতীতের এসব নজির দেশটির ভবিষ্যৎ উত্তরাধিকার প্রশ্নে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এদিকে চলতি মাসে উত্তর কোরিয়া আয়োজন করতে যাচ্ছে দেশটির নবম পার্টি কংগ্রেস, যেখানে তুলে ধরা হবে কিম জং উনের পূর্ণ ক্ষমতা ও ভবিষ্যতের রোডম্যাপ। আলোচনায় থাকবে পিয়ংইয়ং এর পরবর্তী 5 বছরের পররাষ্ট্রনীতি, যুদ্ধ পরিকল্পনা ও পারমাণবিক লক্ষ্যবস্তু, ভারী শিল্পে বিনিয়োগ, কৃষি ও হালকা শিল্প জোরদারের বিষয়েও এদিন আলোচনা করা হবে। বরকতুল্লাহ, সময় সংবাদ। শক্তিশালী ঝড় নেলসের প্রভাবে বন্যায় বিপর্যস্ত ফ্রান্স। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশটির জিরন্ড ও লো এগারন বিভাগ। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এরই মধ্যে বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত 2 জন। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। শক্তিশালী ঝড় নেলসের প্রভাবে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় নদ নদীর পানি উপচে পড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড় ও বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে দেশটির জেরন ও লো এগারন বিভাগ। ফলে এসব এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। রাস্তাঘাট ও বাড়িঘর তলিয়ে যাওয়ায় আটকে পড়াদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা যায় উদ্ধার কর্মীদের। একই চিত্র দেশটির মারমন শহরেও। এদিকে দিনভর বৃষ্টির কারণে রাজধানী প্যারিসের জনজীবনেও চরম ভোগান্তি নেমে আসে। নদীর পানি না নামা পর্যন্ত ঝুঁকি পুরোপুরি কাটছে না বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। ফ্রান্সের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, ঝড়ের কারণে প্রায় 9 লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় 3000 কর্মী মাঠে কাজ করছেন উল্লেখ করে পরিস্থিতি খুব দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। এদিকে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে 30,000-এর বেশি স্থাপনায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর মধ্যে শুধু রাজধানী ওয়েলিংটনে প্রায় 10,000 গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। ঝোড়ো বাতাসে বহু গাছপালা উপড়ে যাওয়ায় সড়কে চলাচল সাময়িকভাবে পরিহারের আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বন্ধ রাখা হয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানও। বৈরী আবহাওয়ার কারণে ওয়েলিংটন বিমানবন্দরের বেশিরভাগ ফ্লাইট বাতিল বা দেরিতে ছেড়েছে। যুক্তরাষ্ট্রের কিলাউয়ে আগ্নেয়গিরিতে আবারও অগ্নুৎপাত শুরু হয়েছে। স্থানীয় সময় রোববার দুপুর 1:50 কিলাউয়ে আগ্নেয়গিরিতে নতুন করে লাভার ফোয়ারা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, এটি আগ্নেয়গিরিটির 42তম লাভার ফোয়ারা। অগ্নুৎপাতের ধোঁয়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 35,000 ফুট উঁচুতে উঠেছে। চীনা নববর্ষ ঘিরে বেজিংয়ে শুরু হয়েছে লণ্ঠন উৎসব।
বসন্ত উৎসবকে সামনে রেখে আলোকসজ্জায় সেজেছে পুরো পার্ক। দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে মুখর পুরো আয়োজন। চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক ইউয়ান মিং ইউয়াং পার্কে 10 ফেব্রুয়ারি শুরু হয়েছে নববর্ষের লণ্ঠন উৎসব। বসন্ত উৎসবের আগ মুহূর্তে পার্ক জুড়ে রঙিন আলোকসজ্জা তৈরি করেছে এক অনন্য আবহ। শতাব্দী প্রাচীন লণ্ঠন সাজানোর ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরা হয়েছে এই আয়োজনে। প্রদর্শনীটি 5টি থিম ভিত্তিক অঞ্চলে ভাগ করা হয়েছে। আলোকিত করিডর, চীনা কিংবদন্তির পৌরাণিক চরিত্র, বছরের প্রতীক ঘোড়া এবং রাজপ্রাসাদ শৈলীর বিশাল স্থাপনাগুলো দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। শিল্প সমৃদ্ধ ও সৃজনশীল লণ্ঠন পর্যটকদের মন কাড়ছে। এই উদ্যোগে আছেন সিচুয়ান প্রদেশের জিগং অঞ্চলের লণ্ঠন শিল্পীরা। মূলত জিগংকে চীনা লণ্ঠন নির্মাণ শিল্পের জন্মস্থান হিসেবে ধরা হয়। সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক এই শিল্পীরা সূক্ষ্ম কারুকাজে প্রতিটি স্থাপনা নির্মাণ করছেন। দর্শনার্থীরা লণ্ঠন প্রদর্শনীর পাশাপাশি উপভোগ করছেন উৎসবের নানা খাবারও। আয়োজকরা জানান অনুষ্ঠানটি চলবে 3 মার্চ পর্যন্ত, যা বসন্তের উৎসবের সমাপ্তি টানবে। চীনা নববর্ষ বা বসন্ত উৎসব এবছর পালিত হবে 17 ফেব্রুয়ারি। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ওমরাহ পালন শেষে ফেরা হলো না বাড়ি। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 5 জন সহ প্রাণ গেল 6 বাংলাদেশের, আহত 1। শোকে স্তব্ধ গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। অধিকৃত পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল। তীব্র নিন্দা হামাসের। গাজা পুনর্গঠনে $500 কোটি সহায়তার অঙ্গীকার বোর্ড অফ পিসের। এবং রুশ হামলায় ইউক্রেনের সব বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত, দাবি কিয়েভের। আরেকটি বসতি দখলে নেয়ার দাবি মস্কোর। পশ্চিমাদের কাছে আকাশ প্রতিরক্ষা চান জেলেনস্কি। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টায় সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ইনান, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।